আমি ঈশিতা প্রতি রাতে আমার দেবরার শাশুড়িমা বাড়ির চাকরকে আমার ঘরে জোর করে পাঠাত। আমার স্বামীর চোখের সামনেই সেই চাকুর আমার সম্মান নিয়ে খেলা করত এবং আমার স্বামী নীল লজ্জের মতো সেই দৃশ্য উপভোগ করত। আমার স্বামী প্রতিদিন রাতে আমাদের বাড়ির চাকরকে আমার সাথে অনৈতিক কাজ করার জন্য নির্দেশ দিত। আমাদের বাড়ির চাকর রমেন প্রতিদিন রাতে আমার স্বামী ও শাশুড়ি মায়ের আদেশে আমার সাথে অশালীন আচরণ করত এবং আমার স্বামী ও শাশুড়ি মা এই সমস্ত কিছু দেখে আনন্দ পেত কেন? আমার স্বামী ও শাশুড়ি মা আমার সাথে এমন কষ্টদায়ক ও আপত্তিকর ব্যবহার করত। সেই কারণ শুনলে আপনাদেরও পায়ের তলার মাটি সরে যাবে। আমার অনুভূতি ও আবেগকে তারা অবজ্ঞা করত। আমার স্বামী এবং শাশুড়ি মা আমার সঙ্গে অত্যন্ত রূঢ় অভদ্র আচরণ করত। তাই আমার অনুরোধ বন্ধুরা, গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন। ঈশিতা জানালার ধারে দাঁড়িয়েছিল। জানলার বাইরে পাড়ার গলিটা ফাঁকা, দূরে কয়েকটা কুকুর ডাকছে, আকাশের চাঁদ আধেক ঢাকা, মেঘে আলো অন্ধকার মিশে আছে চারপাশে। সে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ, অথচ ঘরে মা ঘুমিয়ে পড়েছেন। বাবা আজও ফিরেননি। স্কুলের নোটিশ বোর্ড মিটিং সারতে গিয়েছিলেন। 16 বছরের মেয়েটি জানালার ফাঁক গলিয়ে এক অদ্ভুত পৃথিবীর দিকে তাকিয়ে থাকে, যে পৃথিবীতে আছে শুধু একটাই স্বপ্ন। আরিফকে প্রথমবার দেখেছিল স্কুলের মাঠে। সেদিন ক্রীড়া প্রতিযোগিতা ছিল। ছেলেটা হেসে হেসে মাঠে খেলছিল। আর যখন দৌড় প্রতিযোগিতায় প্রথম হলো, ঈশিতা বুঝতেই পারেনি। তবে তার চোখ থেকে অন্য সব দৃশ্য মুছে গিয়ে শুধু একটিই মুখ রয়ে গেল। সেই মুখেই জমেছিল কৌতূহল, সাহস আর অদ্ভুত এক কোমলতা। দিন যায়, সপ্তাহ যায়, দুজনের চোখাচোখি হতে হতে এক সময় কথাও শুরু হলো। প্রথমে ছোট ছোট কেমন আছো, আজকের পড়া কেমন হলো, এই ধরনের। কিন্তু কিশোর হৃদয়ের কথা তো থেমে থাকে না। গোপনে খাতার পাতার লেখা হলো, লুকোনো কবিতা বাগানের লুকোনো কোণে আদান প্রদান হলো চিঠি। ঈশিতা তখন মনে করেছিল এই পৃথিবীতে ভালোবাসাই সবচেয়ে সুন্দর জিনিস। কিন্তু পৃথিবী তো কেবল প্রেমের জন্য নয়, সমাজ আছে, নিয়ম আছে, পরিবারের কঠিন শাসন আছে। এক সন্ধ্যায় পাড়ায় কাটটিও দেখে ফেল আরিফের সাথে ঈশিতাকে কথা বলতে। কিছুদিনের মধ্যেই খবর পৌঁছে গেল বাড়িতে। সেই রাতে ঘুম ভাঙল ঈশিতার মায়ের কান্নার শব্দে। বাবার আগে দরজায় দাঁড়িয়ে গম্ভীর গলায় বললেন, আমাদের মেয়ে কলঙ্ক ডেকে আনছে। 16 বছরের মেয়ের এত সাহস কেমন করে হয়? ঈশিতা কাঁপতে কাঁপতে বলল, আমি কোনো ভুল করিনি বাবা, আমি শুধু কথা বলেছি। কিন্তু সেই কথা কেউ শুনেনি। এরই মাঝে আরিফ তাকে প্রস্তাব দিল, তুমি যদি আমাকে বিশ্বাস করো তবে চলো পালিয়ে যাই। সমাজ আমাদের বুঝবে না, তোমার বাবা মা তোমাকে বিয়ে দিয়ে দেবে অন্য কারো সাথে, আমি তোমাকে কষ্ট দেব না। আমি সারা জীবন তোমার হাত ধরে থাকব। ঈশিতার চোখে তখন শুধু স্বপ্ন। 16 বছরের সরল মন বুঝতে পারেনি এই পথে কেমন ঝড় আছে। এক গভীর রাতে যখন চারিদিকে সবার ঘুম নেমে এসেছে, ঈশিতা চুপচাপ বেরিয়ে এল ঘর থেকে। আঁচল ভিজে উঠল অশ্রুতে। তবুও তার মনে হচ্ছিল এটাই মুক্তি। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে আরিফ। হাত বাড়িয়ে দিল ঈশিতা। সেই হাত ধরে মনে হলো এটাই হয়তো সত্যিকারের জীবন। কয়েকদিন তারা লুকিয়ে রইল এক দূরের গ্রামে, ছোট ঘরে আশ্রয়, একসাথে চুলার পাশে বসে ভাত খাওয়া। সব কিছুতেই ঈশিতা খুঁজে পাচ্ছিল নতুন বছরের সুখ। কিন্তু সুখ বেশি দিন টেকেনি। সমাজ চুপ করে থাকে না, আত্মীয় স্বজন, পুলিশ, বাবার মরিয়া খোঁজাখুঁজি, সব মিলিয়ে অবশেষে তাদের খুঁজে পাওয়া গেল। ঈশিতাকে ফিরিয়ে আনা হলো বাড়িতে। আরিফকে দূরে ঠেলে দেওয়া হলো, তার নাম উচ্চারণও নিষিদ্ধ করা হলো ঘরে। বাবা কোনো দিনের মতো কঠিন গলায় বললেন, এই মেয়েকে আমরা আর ঘরে রাখতে পারব না। সমাজের কাছে আমরা কি জবাব দেব? এখনই বিয়ে দিতে হবে। ঈশিতার কণ্ঠ শুকিয়ে গিয়েছিল, কাঁদতেও পারছিল না। শুধু মনে হচ্ছিল তার বুকের ভেতর সবকিছু ভেঙে চুরমার হয়ে গেছে। কয়েক সপ্তাহের মধ্যেই তার বিয়ে হয়ে গেল রাশেদ নামের এক ব্যবসায়ী পরিবার। বিলের সাথে প্রথম দিকে রাশেদ ভদ্র আচরণ করল, মাও বেশ যত্ন নিলেন। ঈশিতা ভাবল হয়তো সবকিছু আবার নতুনভাবে শুরু করা যাবে। কিন্তু দিন যত যাচ্ছিল মুখোশ তত খুলে যাচ্ছিল। রাশেদের মা একদিন খেতে বসে বললেন, তোর বাপ তো কিছু দিল না, এভাবে সংসার চলে? টাকা আনতে বল। ঈশিতা হতভম্ব হয়ে রইল। সে কিছু বলার সাহস পেল না। কিন্তু এরপর থেকে প্রতিদিন প্রতি মুহূর্তে যৌতুকের প্রথা উঠতে লাগল। কখনো আসবাবপত্র, কখনো নগদ টাকা, কখনো জমি। রাশেদও পাল্টে গেল। প্রথমে কথা শোনানো, তারপর গালি গালাজ, শেষে হাত তোলা। ঈশিতা প্রতিদিন সহ্য করত। হয়তো মনে মনে ভেবেছিল একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু ঠিক হয়নি। বরং একদিন রাশেদ নির্দয়ভাবে নির্যাতন করল। পরদিন সকালে ঈশিতা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ক্ষতবিক্ষত মুখ দেখে বলল, এভাবে বাঁচা যায় না। যদি মরতেই হয় লড়াই করি, মরব। তখনই সে সিদ্ধান্ত নিল। ঈশিতা ভোরবেলা রান্নাঘরে কাজ করছিল।
গরম ভাপ ওঠা ভাতের হাঁড়ি নামাতে গিয়ে হাতটা হালকা ছ্যাঁকা খেল, ব্যথায় মুখটা বিকৃত হয়ে গেলেও সে কোনো শব্দ করল না। তার শরীরটা যেন অভ্যস্ত হয়ে গেছে এই কষ্টে। তখনই শাশুড়ি এসে দাঁড়ালেন, চোখে বিষ ঢালা কণ্ঠে বললেন, তোর বাপের কাছ থেকে খবর আছে? টাকা আনবে কবে? এভাবে ফকিরের মতো সংসার চলবে না। ঈশিতা ধীরে বলল, আমার বাবা শিক্ষক মানুষ, তার সাধ্য নেই এত টাকা আনার। শাশুড়ির মুখ অন্ধকার হয়ে গেল। চুলার পাশে রাখা কাঠের খুন্তি দিয়ে টেবিলে আঘাত করে উঠলেন, তো সাহস তো কম না, বাপ কিছু দিতে পারবে না জেনেও ঘরে ঢুকেছিস, আজ তোকে শিখিয়ে দেব। সেদিন প্রথমবার ঈশিতা সরাসরি প্রতিবাদ করল না, তবে তার মনে হলো এভাবে আর কতদিন সহ্য করা সম্ভব। রাশিদ প্রতিদিন যেন নতুন করে রূপ পাল্টে যাচ্ছিল। আগের ভদ্রতা উধাও হয়ে গেছে। রাতে ফিরে এসে হয়তো বলতো, তোর বাপকে বলে দে টাকা না আনলে তোকে আর ঘরে রাখব না। ঈশিতা কোনো উত্তর দিত না, কিন্তু তার ভেতরকার ক্ষোভ জমতে থাকল। একদিন দুপুরের শাশুড়ি ও দেবর মিলে তাকে ঘরের ভেতর আটকাল। দেবর হেসে বলল, ভাবি, তোমার বাপিকে টাকার জন্য চাপে ফেলতে হলে তোমাকে একটু শিক্ষা দিতে হবে। চোখের লো বা অশ্লীলতার আগুন। ঈশিতা ভয়ে পিছিয়ে গেল, চিৎকার করতে চেয়েছিল কিন্তু গলা শুকিয়ে গিয়েছিল। তখনই চাকুরটাও ভেতরে ঢুকল। শাশুড়ি ঠান্ডা গলায় বলল, এই মেয়েটাকে এমন শিক্ষা দিয়ে যেন বাপ টাকা না দিয়ে থাকতে না পারে। ঈশিতা কাঁপতে কাঁপতে মেঝেতে বসে পড়ল। মনে হলো পৃথিবী যেন থেমে গেছে। সেদিন তাকে স্পর্শ করার আগেই প্রতিবেশীর ডাকে শাশুড়ি ঘর থেকে বেরিয়ে গেলেন। ঈশিতা বেঁচে গেল, কিন্তু ভিতরটা হিম হয়ে রইল। সে বুঝল আরেকদিন সুযোগ এলে তারা থামবে না। সেই রাতেই সে সিদ্ধান্ত নিল, পালাতে হবে। কিন্তু শুধু পালিয়ে বাঁচলে হবে না, নিজের সম্মান বাঁচাতে হলে সত্যি কথা সবাইকে জানাতেই হবে। পরদিন দুপুরে যখন সবাই বাইরে কাজে ব্যস্ত, ঈশিতা ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। হাতে কোনো ব্যাগ নেই, স্যান্ডেলও নেই। পায়ে দীর্ঘ রাস্তায় হেঁটে পৌঁছে গেল থানায়। পুলিশের সামনে গিয়ে দাঁড়াতে শরীর কাঁপছিল। ডিউটিতে রত অফিসার করাগলে জিজ্ঞেস করল, কি হয়েছে, কিসের অভিযোগ করতে এসেছ? ঈশিতা প্রথমে কথা বলতে পারছিল না। চোখে জল চলে এলো একটু পরে। গলায় বলল, আমি নির্যাতনের শিকার। 16 বছর বয়সে জোর করে বিয়ে দিয়েছে আমাকে আমার স্বামী আর তার পরিবার। প্রতিদিন মারধর করে, যৌতুকের জন্য টাকার দাবি করে তারা আমাকে চাকরের কাছে তুলে দেওয়ার হুমকি দিয়েছে। আমি বাঁচতে চাই, আমাকে সাহায্য করুন। থানার ভেতর এক মুহূর্ত নীরবতা নেমে এল। কেউ বিশ্বাস করতে পারছিল না, এত অল্প বয়সী এক মেয়ে এত দৃঢ় গলায় কথা বলছে। এক নারী পুলিশ অফিসার এসে তাকে বসালেন, পানি দিলেন, তারপর অভিযোগ লিখে নিলেন। কয়েক ঘন্টার মধ্যে পুলিশ গিয়ে রাশেদ, তার মা আর ভাইকে থানায় ধরে নিয়ে এল। সংবাদটা আগুনের মতো ছড়িয়ে পড়ল গ্রামে। সবাই বলাবলি করতে লাগল, ঈশিতা সাহসী হয়েছে, মেয়েটা ভাঙেনি। অথচ এই একই মানুষ কিছুদিন আগে বলেছিল ঈশিতা কলঙ্ক ডেকে এনেছে, প্রেমিকের সাথে পালিয়েছে। কয়েকদিনের মধ্যেই ঈশিতার বাবা মাও খবর পেয়ে থানায় এলেন। মেয়েকে দেখে বাবার চোখে জল এল, বুক কাঁপছিল। মা ছুটে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরে কাঁদলেন, মা, আমরা ভুল করেছি, তোকে বুঝতে পারিনি। ঈশিতা চোখ মুছে বলল, আমি শুধু বাঁচতে চেয়েছিলাম মা, আর কিছু চাইনি। বাবা মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। হয়তো প্রথমবার তিনি সত্যিকারের অপরাধবোধ অনুভব করলেন। কোর্ট কেস শুরু হলো। আদালতে ঈশিতা নির্দ্বিধায় দাঁড়িয়ে সব বলল। তার গলায় ভয় ছিল না, কাঁপন ছিল না। আমার জীবনে যা হয়েছে আর কোনো মেয়ের জীবনে যেন না হয়, আমি চাই বিচার। শেষ পর্যন্ত রাশেদার তার পরিবার সাজা পেল। যৌতুক নির্যাতনের দায়ে কয়েক বছরের কারাদণ্ড হল তাদের। ঈশিতা মুক্তি পেল, কিন্তু মুক্তি কি শান্তি আনে? সমাজের চোখ এখনও তীক্ষ্ণ। অনেকে পেছনে বলে, ও তো পালিয়েছিল, প্রেমিকের সাথে আবার কোর্ট কেস করেছে। তবে এবার ঈশিতা আর ভেঙে পড়ল না। সে জানত সমাজকে খুশি করা যায় না, শুধু নিজের মর্যাদা ধরে রাখা যায়। কোর্টে সেই দিনটা যেন ঈশিতার জীবনের মোড় ঘুরিয়ে দিল। আদালত থেকে বেরিয়ে আসার সময় লোকজন নানা কথা বলছিল। কেউ প্রশংসা করছিল, কেউ আবার তাচ্ছিল্য ভরে তাকাচ্ছিল। কিন্তু ঈশিতার চোখে তখন অন্য এক আলো। সে জানত আজ থেকে সে আর কারো করুণাপ্রার্থী নয়। বাবা মা তাকে নিয়ে আবার বাড়ি ফিরলেন। ঘরে ঢুকতেই মা কাঁদতে কাঁদতে বললেন, মা, তুই অনেক কষ্ট পেয়েছিস, তোর জীবনের সব দুঃখ আমরাই বাড়িয়ে দিয়েছি। ঈশিতা মায়ের হাত ধরে শান্ত গলায় বলল, আর কাঁদবেন না মা, আমি বাঁচতে শিখে গেছি। এখন যাই, অন্য মেয়েরাও যেন বাঁচুক। গ্রামে ফেরার পর অবশ্য সব সহজ ছিল না। প্রতিবেশীরা ফিসফিস করত, পেছনে কুটু কথা বলতো, কারোর কারোর চোখে সহানুভূতি ছিল, কিন্তু বেশিরভাগই ছিল নিন্দা। মেয়েটা কলঙ্ক এনেছে, প্রেমিকের সাথে পালিয়েছে, আবার আদালতে মামলা করেছে।
কিন্তু ঈশিতা এইসব কথায় কান দিত না। সে বুঝে গিয়েছিল মানুষ চিরকালই বলবে, আর সেই কথায় নিজের জীবন ভাঙা যায় না। কিছুদিন পর একদিন গ্রামে এল একটা না-গো টিম। মেয়েদের শিক্ষা আর নির্যাতনের বিরুদ্ধে কাজ করে স্থানীয় স্কুল-এ তারা এক অনুষ্ঠান আয়োজন করল। ঈশিতাকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হলো তার অভিজ্ঞতা শোনানোর জন্য। মঞ্চে উঠে প্রথমে সে কাঁপছিল, শত শত মানুষ তাকিয়ে আছে তার দিকে। কিন্তু যখন কথা বলা শুরু করল তার কণ্ঠ দৃঢ় হয়ে উঠল। আমি জানি অনেকেই আমাকে ভুল বোঝেন। আমি প্রেমিকের হাত ধরে পালিয়েছিলাম। সেটা আমার সরলতার ভুল ছিল। কিন্তু তারপর যা ঘটেছে তা শুধু আমার দোষ নয়, এটাই সমাজের নিষ্ঠুরতার ফল। যৌতুকের জন্য একজন মেয়েকে অপমান করা হয়, তার সম্মানকে লাঞ্ছিত করা হয়। আমি চাই আর কোনো মেয়েকে যেন আমার মতো জীবন কাটাতে না হয়। হলো ঘর নীরব হয়ে গিয়েছিল, কেউ চোখ মুছছিল, কেউ মাথা নেড়ে সমর্থন জানাচ্ছিল। সেই দিনের পর থেকে ঈশিতার জীবন বদলে গেল। এনজিও তাকে দলে টেনে নিল। সে এখন গ্রামে গ্রামে ঘুরে মেয়েদের সাথে কথা বলে, নির্যাতনের শিকারদের পাশে দাঁড়ায়, আইন জানাতে সাহায্য করে। যে মেয়েটি একদিন নিজের জীবন শেষ করার কথা ভেবেছিল, সেই মেয়েটি আজ আশার আলো হয়ে উঠেছে অগণিত নারীর কাছে। একদিন এনজিওর এক অনুষ্ঠানে ঈশিতা শহরে গেল। সেখানে গিয়ে দেখল তারই বয়সে অনেক মেয়ে স্বপ্ন নিয়ে পড়াশোনা করছে। কেউ ডাক্তার হতে চায়, কেউ শিক্ষক, কেউ আবার লেখক। ঈশিতার বুকটা কেঁপে উঠল। সে ভাবল যদি তার জীবন ও এমন হতো, তবে সে আফসোসে ডুবে গেল না। নিজেকে বলল, আমার স্বপ্ন হয়তো অন্যরকম। আমি ডাক্তার বা শিক্ষক নই, কিন্তু আমি মেয়েদের জন্য দাঁড়াতে পারি। যদি আমার কষ্ট অন্যদের বাঁচায়, তবে সেটাই আমার জীবনের অর্থ। বছর ঘুরল, ধীরে ধীরে মানুষও তার প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টাতে শুরু করল। যে প্রতিবেশীরা একসময় তাকে কলঙ্ক বলত, তারাই এখন বলত ঈশিতার মতো সাহসী মেয়ে এই গ্রামে নেই। একদিন সন্ধ্যায় মাঠের ধারে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ঈশিতা হঠাৎই মনে করল, আরিফকে, সেই ছেলেটির হাত ধরেই তো তার জীবনের প্রথম অধ্যায় শুরু হয়েছে। কোথায় আছে সে, কি করছে? হয়তো অন্য কোথাও সংসার গড়ে সুখেই আছে। ঈশিতা চোখ মুছে মৃদু হাসল। তুই যেখানে থাকিস ভালো থাকিস আরিফ, আমি তোকে দোষ দিই না। সবকিছুর ভেতর দিয়েই আজ আমি হয়ে উঠেছি। চোখ তুলে আকাশের দিকে তাকাল। সূর্যের শেষ আলো গাঢ় লাল হয়ে মেঘের আড়ালে মিলিয়ে যাচ্ছে। মনে হলো অন্ধকার আসছে ঠিকই, কিন্তু সেই অন্ধকারের ভেতর থেকেই একদিন নতুন ভোর জন্ম নেয়। ঈশিতা জানল তার জীবনও তাই অন্ধকার, তাকে ছুঁয়েছে, লাঞ্ছিত করেছে। কিন্তু সেই অন্ধকারের ভেতর থেকেই সে আলো হয়ে উঠেছে। এখন তার নাম শুনলে মানুষ ভাবে একজন মেয়ে যে ভাঙেনি, যে হার মানেনি, যে নিজের জীবনকে নিজের মতো করে লিখেছে। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবে ভালো থাকবেন। ধন্যবাদ।